মু তার ক্লাসে ছিল। তখন পানকাই তার কাছে আসে আর বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। তখন সে বলে, কি বলবে বলো। তখন সে বলে, আচ্ছা তুমি যেই হ্যান্ডসাম ছেলেটির সাথে সবসময় আসা যাওয়া করো সে কে? তখন সে বলে, এইসব দিয়ে তোমার কি প্রয়োজন, তুমি কেন এইসব নিয়ে কথা বলছো? তখন সে বলে, আমি তার বিষয়ে অনেক কিছু জানি। তুমি যদি আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি তোমাকে বলতে পারবো। ছেলেটি আমাদের স্কুলের ছিল। সে রেসে অনেক ভালো তাকায়, সে যে কোনো রেসে ফার্স্ট হতো। কিন্তু হুট করে একটি ঘটনা ঘটে যায়। তারপর থেকে সে স্কুল ছেড়ে দেয়। ছেলেটি রেস হেরে যায়, সাথে তার গাড়িও চুরি হয়ে যায়। এরপর থেকে সে কোথায় হারিয়ে যায়, লেখাপড়া ছেড়ে দেয়। তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মু তখন বুঝতে পারে হয়তো জিনের সাথে খারাপ কিছু হয়েছিল, যেটা সে আগে জানতো না। এদিকে আমাদের জিনকে দেখানো হয়। মু তাকে টেক্সট করে বলে যে অনেক সময় হয়ে যাচ্ছে, আমি বাসায় কিভাবে ফিরবো, আমি তো বাসার রাস্তা হারিয়ে ফেলেছি। তখন সে তাকে বলে ৮ নাম্বার গাড়িতে উঠে পড়ো। তখন সে বলে কোন স্ট্যান্ডে থামতে হবে। সে বলে আমি তো এইসব বুঝি না, আমাকে এক কাজ করো, তুমি পিক আপ করো। সে বলে আমি বিজি আছি। তারপর সে একটি পিকচার তাকে সেন্ড করে দেয়। পানকাই তখন তার পেছন থেকে বলে, কি করছিলে? তখন মো বলে, তুমি কি আমার জাসুসি করছিলে? সে বলে, না, আমি তোমার জাসুসি করতে যাব কেন, দেখছিলাম তুমি কি করো। তখন জিন তার এই পিকচারটি ফলো করে। পিকচারের পেছনে একটি ছেলে রয়েছে। তারা যখন রুম থেকে বের হয় তখন পানকাই তার পিছে পিছে থাকে। আসলে সে তার সাথে কথা বলার চেষ্টা করছিল। তার কারে যখন সে হাত দেয় তখনই জিন বলে, হাত ছাড়ো। তখন আমরা দেখতে পাই আসলে এটা জিন ছিল। তখন মু বলে, হাত ছেড়ে দাও, সে তোমাকে মেরে দিবে। তখন সে তার হাতটি ছেড়ে দেয় আর চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর জিন মুখে বলে, চলো আমার সাথে। এখানে এই ছেলেটি পানখাই যে, সে কিছুটা ভীতু টাইপের ছিল, তাই সে কিছু বলতে পারে না। এদিকে আমাদের নানাকে দেখানো হয় যে কিনা স্কুলে চলে আসে। আর মুখে বলে, তোমার গানটি ওই দিন অনেক ভালো ছিল জানো, সবাই অনেক প্রশংসা করেছে। তখন এখানে স্নেকি গার্ল চলে আসে আর বলে যে আমার কিছু কথা আছে তার সাথে। আর এখানে সে নানাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়, মানে বুঝতে পারছেন তার কতটা অ্যাটিটিউড। তারপর সে মুখে এসে বলে যে তুমি আমার সাথে চলো, তোমার সাথে কিছু কথা আছে। নানা বলে, আমিও যাব, আমার বান্ধবীকে তুমি একা নিয়ে যেতে পারবে না। তখন সে তার ফেস ধরে বলে যে জিন এমন একটি মেয়েকে পছন্দ করে যার কিনা কোনো পার্সোনালিটি নেই। সে এতটাই ভীতু যে কারোর সাথে একা কথা বলতে পারবে না। তখন মু বলে, কে বলেছে? চলো, তুমি কোথায় আমাকে নিয়ে যেতে চাও আমি যেতে রাজি আছি। কিন্তু এখানে তার বান্ধবী নানা বারবার তাকে মানা করছিল, বলছিল প্লিজ এই মেয়েটির সাথে যাস না, কারণ মেয়েটি তেমন সুবিধার নয়। তারপর আমরা দেখতে পাই যে তাকে নিয়ে একটি জায়গায় যাওয়া হয়। এটা মূলত একটি রেস্টুরেন্ট ছিল, কিন্তু রেস্টুরেন্টের প্রত্যেকটি জায়গার মানে একদম এলোমেলো ছিল। একটি চেয়ারও ঠিকঠাকভাবে গোছানো ছিল না। তখন স্নেকি গার্ল তাকে বলে যে এগুলো গুছিয়ে বসার জন্য। মোকে খাওয়ার জন্য একটি বিয়ার দেওয়া হলে মো বলে, না, বিয়ার আমার পছন্দ না, আমি এইসব খাই না। তখন সে তাকে বলে, আচ্ছা তোমার সাথে কিছু কথা আছে, চলো আমরা হাঁটতে হাঁটতেই কথা বলি। তখন সে বলে, আচ্ছা বলো। তখন সে মুকে জিজ্ঞাসা করে, তুমি তাকে কিভাবে চিনো? তখন সে বলে, এমনিতেই চিনি। তখন সে তার স্টোরি বলতে শুরু করে। তার বাবার গ্যারেজ ছিল, তার বাবার গ্যারেজেই সে কাজ করত। সে জানতে পারে যে একটি ছেলে তার বাবার গ্যারেজে কাজ করে আর সে অনেক লয়াল। যখন সে রাতের বেলায় এদিকে যাচ্ছিল তখন সে জিনকে দেখতে পায়, সে অনেক মনোযোগ দিয়ে কাজ করছিল। মানে লোকেরা তো যে কোনো জায়গায় কাজ করলে তার সময় অনুযায়ী চলে যায়, কিন্তু এখানে এই ছেলেটি হয়তো কাজ শেখার জন্যই এসেছিল। তার অনেক মনোযোগ ছিল, সে মনোযোগ দিয়ে কাজ করছিল। আমি চিন্তা করি তার সাথে কথা বলবো, তাই তাকে গিয়ে কথা বলার জন্য ফোর্স করি। তার নাম জিজ্ঞাসা করলে সে তার নাম জিন বলে। আমি যখন তাকে বলি যে আমার নাম জানতে চাও না, সে বলে যে আপনার নাম কি? তখন আমি আমার নাম বললে সে আমার দিকে তাকায়। আর তার ওই প্রথম তাকানোতেই আমি তার প্রেমে পড়ে যাই। এরপর থেকেই আমি তার উপর ফিদা। কিন্তু সে তো আমার প্রেমে পড়েনি। মানে তার পার্সোনালিটি আমার খুবই ভালো লাগে। একে তো তার এত সুন্দর বডি, আর এত সুন্দর বডির মধ্যে এত সুন্দর একটি ফেস, মানে বাবা যায়। তাছাড়াও আমার বাবার গ্যারেজে আরো লোকেরা কাজ করত। তাদের কাজের ধরন তুমি জানো, ঘন্টা অনুযায়ী তারা টাকা নিত। তবে জিন এখানে পুরো উল্টো ছিল, সে মূলত কাজ শেখার জন্য এসেছিল। সে সারাক্ষণ তার কাজেই লেগে থাকতো, রাত দিন 24 ঘন্টাই সে কাজে লেগে থাকতো। তাছাড়াও আরেকটি প্লাস পয়েন্ট কি ছিল আমি তোমাকে বলে রাখি, তার লকারে কোনো খারাপ জিনিস ছিল না, শুধু বড় বড় বই ছাড়া। একদিন আমি হুট করে গ্যারেজে চলে যাই কফি নিয়ে। তখন তাকে কফি দিলে সে বলে, আপনি কে?
তার আসলে মনেই ছিল না আমি কে। তখন আমি বলি যে, "আমি এখানের ওনার।" তখন সে বলে যে, "ও আচ্ছা, আসলে আমি মিষ্টি পছন্দ করি না।" তখন আমি বলি, "এটা মিষ্টি ছাড়া, আপনি খেতে পারেন।" তারপর সে সাইডে রেখে দেয়। আমি যখন তার হ্যান্ডরাইটিং দেখি তখন বলি, "তোমার হ্যান্ডরাইটিং অনেক সুন্দর। তুমি কি আমাকে শেখাতে পারবে?" তখন জিন বলে, "আমার কাছে এত সময় নেই।" একথা বলে সে এখান থেকে চলে যায়। তারপর থেকে আমি তাকে ফলো করতে শুরু করি। তার বিভিন্ন সাইডের পিকচার উঠাই। সে যখনই যেই কাজ করত আমি লুকিয়ে, লুকিয়ে তার ফটো উঠিয়ে আমার কাছে রেখে দেই। তারপর আমি জিনের ফ্যামিলি সম্পর্কে জানতে পারি। তার ছোট বোনের অসুস্থতা সম্পর্কেও আমার কানে আসে। এখানে অনেক লোকেরা ছিল যে কিনা গ্যারেজের টুকটাক জিনিসপত্র নিয়ে বিক্রি করে দিত। তারপর সে জানতে পারে যে সে যদি কার মডিফাইড করে বিক্রি করতে পারে তাহলে তার অনেক টাকা ইনকাম করতে পারবে। এইসব জানার পর থেকে সে সিদ্ধান্ত নেয়। সে অনেক কম টাকা দিয়ে একটি নষ্ট গাড়ি কিনে ফেলে। আর ওই গাড়িতেই সে কাজ করতে শুরু করে। ধীরে, ধীরে সে কারটিকে নতুন করার প্রসেসিং শুরু করে দেয়। এই কারটি মডিফাই করতে তার অনেক পরিশ্রম যায়। দিনে রাতে ২৪ ঘন্টা মিলিয়ে সে কাজ করে। এক পর্যায়ে সে একটি নতুন কারে পরিণত করে দেয়। কারটিকে দেখে বোঝাই যেত না এটাকে মডিফাই করা হয়েছে। যার কারণে মোটামুটি অনেক টাকা দিয়ে সে কারটি বিক্রি করতে পারে। যে ওনার কারটি নিয়েছিল সেও অনেক খুশি হয়, কারণ এটা যে পুরাতন বোঝাই যাচ্ছিল না। তারপর সে এটা তার বোনের চিকিৎসা বাবদে খরচ করে। তারপর সে একদিন আমার বাবাকে এসে বলে যে সে এখন আর এখানে কাজ করতে পারবে না। তার সামনে এক্সাম রয়েছে। ওই এক্সামগুলো তাকে ক্লিয়ার করতে হবে। আর এখন যেহেতু তার বোনের খরচও এরেঞ্জ হয়েছে তাই তার আর কাজ করার ইচ্ছে নেই। একথা বলে সে আমাদের গ্যারেজ ছেড়ে দেয়। তখন বলে সে বলেছিল তার পড়াশোনা চালাবে, তাই না? তাহলে সে কেন কলেজে কখনোই ভর্তি হয়নি? আর কেনই বা সে পড়ালেখা ছেড়ে দিল? সে তো লেখাপড়া চালু করলেও পারত, যেহেতু তার প্রবলেম সলভ হয়ে গিয়েছিল। তখন সে বলে, "না, প্রবলেম সলভ হয়নি। এখান থেকেই আরো প্রবলেম শুরু হয়।" গাড়িটি যখন সে বিক্রি করে দেয় তখন ওই ওনার গাড়িটি চালিয়ে একটি জায়গায় যাচ্ছিল। তখন হুট করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর জানা যায় এই গাড়ির ব্রেকে সমস্যা ছিল। তার তো কোনো ক্ষতি হয় না, তবে তার একটি পা নষ্ট হয়ে যায়। এখান থেকে একটি মামলা হয়। মামলার তদন্ত করতে, করতে চলে আসে জিনের উপর। যেহেতু এই গাড়িটিতে জিন কাজ করেছিল, তাই জিনের উপর সবকিছু এসে পড়ে। জিনের তদন্ত হয়, জিনকে জেল কাটানোর ব্যবস্থা করা হয়। কিন্তু আমি চাচ্ছিলাম না জিন জেলে যাক। একে তো জিন অনেক ভালো একটি ছেলে ছিল, অনেক মনোযোগী স্টুডেন্ট ছিল। তাই আমি মনে মনে ভাবি তাকে যে কোনো বিনিময়ে বাঁচাতে হবে। আমি আমার কার বিক্রি করে তাকে টাকা দেই। আসলে তাকে না দিয়ে তার বন্ধুকে দিয়েছিলাম, কিন্তু তার বন্ধুর মাধ্যমে টাকা দিলে সে টাকা রাখে না, টাকাগুলো ফেরত দিয়ে দেয় তার বন্ধুকে দিয়ে। তখন আমি তাকে বলি, "তুমি বলোনি টাকাগুলো আমি আমার কার বিক্রি করে দিয়েছি?" সে বলে, "আমি বলেছিলাম, উনি বলেছে আপনার কাছ থেকে সে কোনো টাকা নিতে পারবে না।" তখন তার অনেক বেশি খারাপ লাগে। স্নেকি গার্ল কার্ডটি নিয়ে অনেক বেশি কষ্ট পায়। আর মনে, মনে ভাবে কিভাবে তাকে সাহায্য করবে। তারপর তার আর সাহায্য করা লাগে না। সানলি নামে তার যে বন্ধু ছিল, তার একটি ফাস্টফুডের দোকান ছিল। ওই ফাস্টফুডের দোকানটি সে বিক্রি করে দেয়। দোকান বিক্রি করে সে তার বন্ধুকে সাহায্য করে। এই কথাগুলো শোনার পর মুয়ের অনেক বেশি খারাপ লাগে। সে কান্না করে দেয়। বলে ওই সময়টাতে আমি তার সাথে ছিলাম না। তারপর আবার স্নেকি গার্ল বলতে শুরু করে। তারপর থেকে সে গ্যারেজে কাজ করে। গ্যারেজে সে এতটাই সময় দিত যে সে কোনো সময়ই নষ্ট করত না। গ্যারেজে সময় দেওয়ার পর সে মোটামুটি ভালো কাজ করতে শুরু করে। সে অনেক ভালো কাজ করত বলেই তাকে এখানের ইনচার্জ বানিয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনা এখানে আরেকটি ঘটে যায়। এখান থেকে অনেক পার্টস চুরি করে বিক্রি করা হতো। এখানে আরো যারা কাজ করত তারা মূলত এই কাজগুলো করত। তারা বিক্রি করতে কেন জানো? শুধুমাত্র রাতের বেলায় ড্রিংক করার জন্য। এজন্য তারা কাস্টমারদের কারের জিনিসপত্র খুলে নিয়ে বিক্রি করত উচ্চ দামে। আর গাড়িতে তারা পুরাতন প্রোডাক্টগুলো লাগিয়ে দিত, যেগুলো নষ্ট, মানে কোনো রকম ঠিক করা হয়েছিল ওইগুলো। এইভাবেই তারা তাদের সময় কাটাতো। একদিন এমনও হয় যে সে জানতে পারে যে এই কাজগুলো এখানে ঘটতো। কিন্তু জানলে কি হবে, সে সবসময় নিজেকেই দোষারোপ করত। কারণ একটি কার থেকে যে পার্টসগুলো চুরি হয়েছিল সে জানতো না। যেহেতু গাড়িটিতে লাস্ট টাইম সেই কাজ করেছিল তাই সে নিজেকেই দোষারোপ করতে শুরু করে। ওয়ান গ্যালারিতে সে কাজ করার সময় এইভাবেই তার সাথে ঘটনাগুলো ঘটতে থাকে। সে ভালোভাবে কাজ করলেও তার সাথে উল্টোপাল্টা ঘটনা ঘটে।
আজ পর্যন্ত জিনের সাথে কোনো ভালো ঘটনা ঘটেনি। একের পর এক খারাপ ঘটনা তার সাথে ঘটেই যায়। তার জীবন অনেক কষ্টের। সে অনেক কষ্ট করে তার জীবন যাপন করে। কথাগুলো যখন স্নেকি গার্ল বলছিল সে কান্না করে দিচ্ছিল। আসলেই তার কথাগুলো অনেক কষ্টের ছিল। সারা জীবন সে শুধু কষ্টই করে এসেছে। বলে, "জিন তুমি এত কষ্ট করেছো কিন্তু আমি একবারের জন্যও জানতে পারিনি। আমি কত সুখে জীবন যাপন করেছি। মনে করেছি হয়তো তুমি আমাকে ভুলে গিয়েছো। কিন্তু এমন ঘটনা তোমার সাথে ঘটেছে এটা যদি আমি জানতাম তাহলে অনেক আগেই তোমার কাছে চলে আসতাম।" তখনই আমরা জিনকে দেখতে পাই। তো ড্রাঙ্ক ছিল। জিন তাকে এসে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আর স্নেকিকালকে বকাঝকা করতে শুরু করে। বলে, "তুমি কেন এখানে তাকে নিয়ে এসেছো?" যেহেতু ড্রাঙ্ক ছিল তাই দুনলা দুনলা চোখে তাকে দেখতে পায়। আর বলে, "তুমি এখানে কি করছো? তোমাকে কে আসতে বলেছে? আমরা এখানে গার্লস টাইম স্পেন্ড করছিলাম। তোমাকে এখানে না এলেও হতো।" তখন সে তাকে বারবার বলে, "দেখো তুমি ড্রিংক অনেক বেশি করে ফেলেছো।" স্নেকি গার্লকে সে বকাঝকা করে যে, "তুমি কেন তাকে এখানে নিয়ে এসেছো?" সে বলে যে, "আমি তাকে নিয়ে এসেছি এটা আমার ভুল। আসলে আমি তাকে কিছু কথা বলতে চেয়েছিলাম। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি।" কথা বলতে বলতে সেও এখানে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তার নজর একবারও স্নেকি গালের দিকে যায় না। সে বারবার শুধু মুখে ওঠানোর চেষ্টা করছিল। মুখ কিন্তু উঠছিল না। সে বারবার বলছিল, "না, আমাকে এখানে থাকতে দাও, কিছুটা সময় কাটাতে দাও।" তারপর সে তাকে কোলে উঠায় আর এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাকে জড়িয়ে ধরে বলে যে, "আমি তোমাকে কখনোই ছাড়বো না। কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। সারা জীবন তোমার সাথেই থাকবো এইভাবে।" তারপর আমরা দেখতে পাই সে তাকে কোলে উঠিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আর এদিকে স্নেকি গালের অবস্থা ঠিক তেমনই ছিল। সে এখানেই বসেছিল। তখন হিজেং তাকে নেওয়ার জন্য আসে। হিজেং তাকে দেখে বলে, "এত ড্রিংক করেছো কেন?" তখন সে হিজেংকে বলে, "আরে হিজেং বসো, বসো, বসো। আমার সাথে বসে একটু ড্রিংক করো। জানো আমার অনেক ভালো লাগছে ড্রিংক করতে।" আসলে সে বুঝতে পারে যে সে অনেক বেশি ড্রিংক করেছে। তাই সে বলে, "থাক, এখন আর কোনো ড্রিংক করতে হবে না। চলো আমার সাথে। তোমাকে নিয়ে বাসায় যাই।" কিন্তু সে একদমই রাজি হয় না। বলে, "তোমাকে একটু খেতেই হবে।" এদিকে আমাদের জিনকে দেখানো হয় যে কিনা তার জন্য লেবু পানি নিয়ে আসে। কিন্তু এসব খেতে চায় না। সে তাকে জোর করে বলে, "তোমাকে খেতেই হবে।" তারপর সে তার পায়ের দাগ দেখে জিজ্ঞাসা করে, "এটা কিভাবে হলো? আমাকে খুলে বলো।" তখন সে বলে, "আরে এটা তেমন কিছু না। স্কুলে যখন আমি ছিলাম তখন পরে ব্যথা পেয়েছি। তাছাড়া আর কিছুই না। আমার সাথে কেউই কিছু করেনি।" তখন সে বলে, "আচ্ছা, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো?" সে বলে, "না, আমি ঘুমাবো না। তোমার সাথে গল্প করব, তোমার সাথে সময় কাটাবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে। তোমাকে এইভাবে একা ছাড়াটা আমার জন্য উচিত হয়নি। আমি চাইলে তোমাকে সারা জীবন দেখে রাখতে পারতাম। কিন্তু আমি তোমার সাথে আসিনি। এটা আমার অনেক বড় ভুল। আমার মায়ের সাথে না থাকলেও আমার হতো।" তারপর সে সানলাইয়ের কাছে আসে আর বলে, "কিরে তুই এখানে কি করছিস?" সানলাই বলে, "কি করছি মানে তোর জন্য ভালোই হয়েছে আমি এখানে শুয়ে রয়েছি। না হয় এখন তোর গ্যারেজে স্নেকি গার্ল হতো, তোকে ডিস্টার্ব করতো, তোর সাথে কথা বলার জন্য এসেছিল। সে আমার সাইড থেকেও তোর গ্যারেজে ঢোকার চেষ্টা করেছে, তোর সাইড থেকেও ঢোকার চেষ্টা করেছে। আমি তাকে দেইনি, তাই সে আমার সাথে অনেক ইমোশনাল কথাবার্তা শুরু করে দিয়েছিল।" তখন সে বলে, "সে তো অনেক ড্রাঙ্ক ছিল।" হ্যাঁ, সে ড্রাঙ্ক ছিল। তাই তো তার লাভ স্টোরি আমার সাথে শেয়ার করলো। তার কিভাবে মন ভাঙলো, সে কিভাবে কি করলো না করলো সবকিছুই আমার সাথে শেয়ার করে গিয়েছে। তখন জিন এইসবে একদমই ইন্টারেস্ট নেয় না। বলে, "আরে বন্ধ কর তো তোর কথাবার্তা। আমার একদমই ভালো লাগছে না। ছাড় এসব। কি বলবি বল।" তখন সে বলে, "তুই কি আরেকটা ঘটনা জানিস? আসলে সব ঘটনা সে তার সাথে শেয়ার করে ফেলেছে।" তখন জিন বলে, "কার সাথে কে কি ঘটনা শেয়ার করেছে খুলে বলবি?" তখন সে বলে, "স্নেকি গার্ল। স্নেকি গার্ল মুখে সবকিছু বলে দিয়েছে তোর সাথে কি কি ঘটেছিল ওই গ্যারেজে।" তখন তার মনে পড়ে সে তাকে বলেছিল যে, "আমি এসেছি, এখন আর তোমার সাথে কেউ কিছু করতে পারবে না।" তখন সে বলে, "ও আচ্ছা, তার মানে এই জন্যই সে মুখে দেখা করার জন্য নিয়ে গিয়েছিল?" তখন জিন বলে, "হ্যাঁ।" তারপর তারা দুইজন বসে বসে ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার সময় সানলে তাকে বলে, "তোকে কিছু কথা বলতে চাই। আচ্ছা, তুই এক কাজ করতে পারিস। তুই মুয়ের সাথে রিলেশনে যেতে পারিস, তাকে বিয়ে করতে পারিস। তোদের মধ্যে তো আর ওই টাইপের ভাই-বোনের সম্পর্ক না। তোরা জাস্ট ছোটবেলায় একসাথে ছিলি। মুয়ের বাবা তোকে অ্যাডপ্ট করে নিয়েছে, এটাই তো, আর তো কিছু না। তাহলে তো তোরা আর আপন ভাই-বোন না। তাছাড়াও সে দেখতে অনেক সুন্দরী, অনেক স্মার্ট। তবে হ্যাঁ, একটু অভিনয় সে বেশি করে, এটা নরমাল একটা বিষয়। এটা মেয়েদের ক্ষেত্রে হতেই পারে। তাকে আমার অনেক ভালো লাগে। তুই তার সাথে রিলেশনে যা, সে তোকে অনেক বেশি ভালোবাসে।" তখন সে তার বন্ধুকে বলে, "হ্যাঁ, সে কি তোকে বলেছে তার পক্ষ হয়ে কথা বলার জন্য? আমার তো মনে হয় সে তোকে রেখে দিয়েছে যে, যেকোনো সময় তুমি যদি তাকে পাও তাহলে আমার সম্পর্কে বলে দিও।" তখন চানলি বলে যে, "হ্যাঁ, সত্য কথা বলতে গেলেই এমন যে আমাকে সে চামচা রেখে দিয়েছে, তাই না? তুই এমন কেন রে জিন?
তখন জিন বলে, "আমি এমনই। তোর যদি ভালো লাগে আমার সাথে কথা বল, আর না হয় তুই চলে যা।" তখন সানলি বলে যে, "সারা জীবন তোর সাথেই ছিলাম। ছোটবেলা থেকে যখন থেকে তুই এখানে এসেছিস, তখন থেকে আমি তোর সাথেই আছি। এখন হুট করে কেন বলছিস চলে যাওয়ার কথা? আমি চলে যাব না। আমার বন্ধুর সাথে আমি সারা জীবন থাকবো।" "আচ্ছা আমার কথা বাদ দে। তোকে বলে রাখি, তুই কিন্তু মুয়ের চেয়ে ভালো মেয়ে পাবি না।" তখন সে বলে, "মেয়ে পাবো কিনা পরে দেখা যাবে। এখন তুই এইসব কথা বাদ দিবি কিনা এটা বল।" তখন সে বলে, "আচ্ছা বাদ দিয়ে দিলাম।" আর এদিকে তার চোখ পড়ে একটি ফুলের দিকে। সে ফুলের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর মুয়ের কথা ভাবতে থাকে। হিজেং স্নেকি গার্লকে বলে, "আচ্ছা তুমি এত ড্রিংক করো কেন?" তখন সে বলে, "কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আই লাইক ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক দিন যাবৎ ভালোবাসি, যেটা তোমাকে আমি কখনোই বলতে পারবো না। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। আই লাভ ইউ জিন।" এটা শোনার পর সে অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই সে সবসময় তাকে দূর থেকে দেখতো। আর সে যে তাকে ভালোবাসতো এটা সে কখনোই বুঝতে পারেনি। তার চোখের সামনে থাকার সত্ত্বেও সে তার উপর কখনো নজর দেয়নি। এই কথাগুলো চিন্তা করে তার অনেক রাগ হয়। সে মনে মনে ভাবে, সে স্নেকি গার্লের জন্য কত কিছু করেছে কিন্তু সে তার উপর পাত্তা দেয়নি। এইসব চিন্তা করে সে গাড়িকে একটি জোরে লাথি দেয়। সিন পরিবর্তন হয়। এদিকে আমরা মমকে দেখতে পাই যে কিনা সে কিছু খামে টাকা ভরছিল বাচ্চাদের জন্য, কারণ সামনে নিউ ইয়ার ছিল। তখন মুয়ের বাবা আসে ড্রিঙ্ক করার জন্য। তখন তার মা বলে, "কাল তোমাকে ড্রাইভ করতে হবে, তাই আজ ড্রিঙ্ক করা অ্যালাউ না।" তখন সে বলে, "ড্রিঙ্ক না করলে আমি কিভাবে ঘুমাবো? আর না ঘুমালে কালকে কিভাবে ড্রাইভ করব?" তখন সে বলে, "নেকামি বন্ধ করে দাও আর ড্রিঙ্ক করাও বন্ধ করো।" তখন সে ড্রিঙ্কের বোতল রেখে দেয়। বোতল রাখার সাথে সাথে সে বলে গ্লাস রাখার জন্য। তারপর সে গ্লাসও রেখে দেয়। তখন মা বলে, "আচ্ছা, এক কাজ করা যায় না? আমরা মুখে কি এখানে একা রেখে যাব? এটা কিরকম হয়ে যায়? তুমি এক কাজ করো, আমাদের সঙ্গে মুখেও নিয়ে নাও। তাহলে আমরা অনেক ভালো সময় কাটাতে পারবো।" তখন সে বলে, "না, আমার মনে হয় না মু যাবে। হয়তো সে সেনের সাথেই থাকবে।" তখন সে বলে, "সেন তো সবসময় কাজে বিজি থাকে। মু যদি আমাদের সাথে যেত তাহলে ভালোই হতো।" তখন বাবা বলে, "আচ্ছা বাজি লাগাও। যদি মু আমাদের সাথে যায় তাহলে আমি ড্রিঙ্ক করব না। আর যদি না যায় তাহলে আমি ড্রিঙ্ক করব।" মা তাকে মারে আর বলে, "বাচ্চাদের উপর ব্যাট লাগাচ্ছ? এটা কি কোনো ভালো কাজ? আচ্ছা, মেয়েটি যেহেতু যাবে না, এক কাজ করি, তার জন্য একটু বেশি টাকা দিয়ে দেই। তার যদি ভালো লাগে ড্রিঙ্ক করবে, আর যদি ভালো লাগে যেকোনো জিনিস খেয়ে নিবে। এটা তার জন্য অনেক ভালো হবে, তাই না? মেয়েটি এখানে এমনিতেই একা একা থাকবে। জিন তো তাকে একদমই সময় দিবে না। এটা ভালো হবে, বলো না?" মুয়ের বাবা তখন আর কিছু বলে না। সে তার ওয়াইফের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে, "তুমি আসলেই অনেক ভালো।" তখন মা বলে, "হ্যাঁ, এতদিন পর বুঝলে আমি অনেক ভালো?" তখন তার বাবা বলে, "হ্যাঁ, এতদিন পরই বুঝলাম তুমি অনেক ভালো। আসলে আমি সবসময় জানতাম তুমি অনেক ভালো। তোমাকে তো এইজন্য আমি সবসময় ফলো করি।" তখন মা বলে যে, "আচ্ছা তাহলে এগুলো কি তুমি রেডি করবে?" তখন সে বলে, "না, তুমিই রেডি করো। কারণ আমি তো সবসময় তোমাকে ফলো করি।" তখন বাবা বলতেই যাবে যে, "আমি একটু ড্রিঙ্ক করে নিই।" তখন মম বলে যে, "না, এখন কিছুই সম্ভব নয়।" সিন পরিবর্তন হয়। সকালে আমরা সবাইকে দেখতে পাই। তারা অলরেডি তৈরি ছিল। তখন চিনচিনের মম চিনচিনের ড্যাডকে বলে, "এক কাজ করো, এই বক্সগুলো নিচে রেখে আসো।" সে বলে, "এটাই কি শেষ বক্স?" তখন সে বলে, "হ্যাঁ, রেখে আসো।" তখনই আমরা মুকে দেখতে পাই যে কিনা ঘুম থেকে ওঠে। চিনচিনের মম মুকে জিজ্ঞাসা করে, "আচ্ছা তুমি কি এখানেই থাকবে? আমাদের সাথে গেলে ভালো হতো না?" তখন সে বলে, "না, আসলে আমি এখানে জিনকে কোম্পানি দেওয়ার জন্য থাকছি। না হয় আমি চলে যেতাম।" তখন মা বলে, "তুমি জিনকে অনেক পছন্দ করো, তাই না?" তখন সে বলে, "হ্যাঁ।" তারপর সে তাকে রেড এনভেলাপ দিয়ে বলে যে, "এই নাও, এইগুলো দিয়ে তুমি যেকোনো কিছু করে নিও নিউ ইয়ারের সময়।" মু তার ছোট বোনের জন্য একটি রেডি করেছিল, এটা তাকে দিয়ে দেয়। চিনচিন তখন তাকে ধন্যবাদ সিস্টার বলে। তারা দুইজনই মুচকি হাসে, একে অপরের দিকে তাকিয়ে। তাদের দুই বোনের সম্পর্ক অনেক ভালো ছিল। মা বাবা চলে গেলে সে বলে, "আই রিয়েলি লাইক ইউ জিন।" এদিকে জিনকে দেখানো হয় তার বন্ধুদের সাথে বসে খাবার খাচ্ছিল। তখনই এখানে মুন চলে আসে। মো তখন ডাকতে শুরু করে সানলিকে। সানলি যখন দেখতে পায় মো এখানে বৃষ্টিতে ভিজে এসেছে, তখন সে তাকে বলে, "আরে তুমি বৃষ্টিতে ভিজে কেন এসেছো? আমাকে কল করলেই তো পারতে।" তখন সে বলে, "আজ তো নিউ ইয়ার, তাই কোনো গাড়ি পাওয়া যায়নি, তাই আমাকে হাঁটতেই হলো।" তখন সে বলে, "আচ্ছা তাহলে চলে এসো।" এখানে থাকা একটি লোক বলে যে, "কাজ করো, তুমি তার জন্য কিছু খাবার নিয়ে আসো সানলি।" তখন সানলি বলে, "তোমাদের কি মনে হয় যে আমি নিজে না খেয়ে থাকবো? তবে আমি মুকে কোনো সময় না খেয়ে থাকতে দিব না। ও তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।" তখন একটি লোককে সে বলে, "এখান থেকে একটু সরলে ভালো হতো। আমি জিনের সাথে বসতে পারতাম।" তারপর জিনের কাছে গিয়ে সে বসে পড়ে। তখন জিন তাকে বলে, "আচ্ছা তুমি বাবা-মায়ের সাথে কেন গেলে না?" তখন সে বলে, "গিয়ে কি করতাম? ওই জায়গায় আমি একা, একা বোর হতাম। তাছাড়াও আমি তোমার সাথে নিউ ইয়ার কাটাতে চেয়েছিলাম। যার কারণে আমি আর যাইনি।
জিন তখন লক্ষ্য করে সে পুরো ভিজে গিয়েছে, তাই তাকে টাওয়াল দিয়ে ক্লিন করে দিচ্ছিল। তারপর সে লক্ষ্য করে তার হাত অনেক ঠান্ডা। তখন জিন বলে, এক কাজ করো, তোমার হাত আমার পকেটে রেখে দাও, তাহলে গরম হয়ে যাবে। সে তার হাত নিয়ে পকেটে রেখে দেয়। পকেটে সে লক্ষ্য করে কিছু একটা আছে। তখন সে দেখতে পায় ওই চাবি রিংটা, যেটার কথা তাকে সানলি বলেছিল। আর এখানে লেখা ছিল মুন, সান, বলতে আপনারা বুঝতেই পারছেন তাদের দুইজনের কিছু একটা লেখা ছিল।